বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন মজুমদার, সহযোগী অধ্যাপক ১৬তম বিসিএস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি জিয়া মহিলা কলেজ, ফেনী। আজকে আমার আলোচ্য বিষয় রাষ্ট্রবিজ্ঞান, বিষয় কোড ২৩১/৯০৫, কোর্সের নাম দক্ষিণ এশিয়ার সরকার রাজনীতি, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা। লেকচার নম্বর ৮। লেকচারের শিরোনাম পাকিস্তানের সংবিধান প্রণয়নের সমস্যা ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, পাকিস্তানের সংবিধান প্রণয়নের সমস্যা সম্পর্কে আমি এখন প্রাথমিক বক্তব্য বা প্রাক্ষতা আলোচনা করছি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও ৫৬ সালে প্রথম সংবিধান তৈরি হয়। এটি দীর্ঘ ৯ বছর পরে আলোর মুখ দেখে। তবে এই ক্ষেত্রে প্রথম গণপরিষদের ব্যর্থতাই বেশি। প্রথম গণপরিষদ সুদীর্ঘ ৭ বছর কাজ করেও কোনো সংবিধান রচনা করতে সক্ষম হয়নি। অবশ্য পাকিস্তানের সংবিধান রচনায় কতগুলো মৌলিক সমস্যা ছিল, যার সমাধান যে কোনো গণপরিষদের পক্ষে অত্যন্ত জটিল। মূলত যেসব কারণে পাকিস্তানে যথাসময়ে সংবিধান রচনা হয়নি, তার মধ্যে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের দ্বন্দ্বই ছিল মুখ্য। শিক্ষণ সংবিধান প্রণয়নের সমস্যা আলোচনা করতে গিয়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব: ১. সংবিধানকে আমরা জানতে চেষ্টা করব। ২. সংবিধান প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে জানতে চেষ্টা করব। ৩. পাকিস্তানের সংবিধান প্রণয়নের সমস্যাসমূহ জানতে চেষ্টা করব। কেননা সংবিধান কি যদি আমরা না জানতে পারি, প্রণয়ন কিভাবে হয়েছিল জানতে না পারি, তাহলে সমস্যা সম্পর্কে আলোচনা করলে সেটা অসম্পূর্ণ হবে না। তাই বক্তব্য সম্পূর্ণ করার জন্য মূল প্রসঙ্গের পাশাপাশি সব সংজ্ঞা এবং প্রণয়নের ইতিহাসকে টেনে আনার জন্য চেষ্টা করেছি। প্রথমে আসছি সংবিধানের সংজ্ঞা। সংবিধান বলতে দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণকারী লিখিত অলিখিত সব নিয়ম কানুনকে বোঝায়। এই ক্ষেত্রে লিখিত নিয়মকানুন অর্থে আইন ও অলিখিত নিয়মকানুন অর্থে প্রচলিত প্রথা, রীতিনীতি, আচার ব্যবস্থা প্রভৃতিকে বোঝায়। অর্থাৎ সংবিধান হচ্ছে কিছু নিয়ম কানুনের সমষ্টি, যার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়, বা সংবিধান হচ্ছে একটি জাতির দর্পণ। এরিস্টটল বলেছেন, সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র নিজের জন্য বেছে নিয়েছে। C.F. স্ট্রং বলেছেন, সংবিধান হচ্ছে সেই সকল নিয়ম কানুনের সমষ্টি যার দ্বারা সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার এবং এই দুইয়ের মধ্যকার সম্পর্ক নির্ধারিত হয়ে থাকে। কেসি হুয়ারের ভাষায় সংবিধান হচ্ছে সেই সকল নিয়মের সমষ্টি যা কি উদ্দেশ্যে এবং কোন বিভাগের মাধ্যমে সরকারের ক্ষমতা পরিচালিত হবে তা নিয়ন্ত্রণ করে। সংজ্ঞাগুলোর আলোকে বলতে পারি, যে সকল নিয়ম কানুন ও বিধান সরকার কিভাবে সংগঠিত হবে, সরকারের ক্ষমতায় বা কি থাকবে, কিভাবে এই ক্ষমতা প্রয়োগ করা হবে, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে কিভাবে ক্ষমতা বন্টিত হবে, এদের পারস্পরিক সম্পর্কই বা কি হবে তা নির্ধারণ করে। এদের সমষ্টিগত রূপই হচ্ছে সংবিধান। বস্তুত সংবিধান কোনো রাষ্ট্র বা সরকারের যথাযথ স্বরূপ বা প্রকৃতি নির্ধারণ করে। সংবিধান প্রণয়ন প্রক্রিয়া। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অনুসারে পাকিস্তানের জন্য সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে উক্ত সালেই গণপরিষদ গঠন করা হয়। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এটাই প্রথম গণপরিষদ নামে অভিহিত। সদ্য স্বাধীনতা প্রাপ্ত পাকিস্তানের জন্য একটি সংবিধান রচনা করা এবং পূর্ণাঙ্গ সংবিধান রচিত না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় আইনসভা হিসাবে কাজ করবে। ১৯৪৭ সালের ১০ আগস্ট শ্রী যোগেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে গণপরিষদের প্রথম অধিবেশন করাচিতে অনুষ্ঠিত হয় এবং সর্বসম্মতিক্রমে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে গণপরিষদের সভাপতি নির্বাচন করা হয়।
যুক্তরাষ্ট্রের ব্যবস্থায় পাকিস্তান একটি ইসলামিক রাষ্ট্র হবে এবং তা পরিচালনার ভার নির্বাচিত প্রতিনিধিদের থাকবে। সংবিধান প্রণয়নের ভিত্তিস্বরূপ এমন কতিপয় নীতি নির্ধারণী প্রস্তাব প্রথম গণপরিষদে পাস এবং অনুমোদিত হয়েছিল। সবগুলোকে সমষ্টিগতভাবে আদর্শবাদ প্রস্তাব বলা হয়। পাকিস্তানের সংবিধান রচনার আরো উল্লেখযোগ্য পদক্ষেপ হলো মৌলভী তমিজউদ্দিন খান এবং প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের নেতৃত্বে একটি মৌলভী কমিটি গঠন। 1949 সালের মার্চ মাসে গঠিত এই কমিটি উক্ত সালের 28 সেপ্টেম্বর এর অন্তর্বর্তীকালীন রিপোর্ট গণপরিষদে পেশ করে। এই পরিষদে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন, কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং রাষ্ট্রীয় ভাষা হিসেবে একমাত্র উর্দুকে গ্রহণ করার প্রস্তাব পেশ করে। 1955 সালে দ্বিতীয় গণপরিষদ আদেশ জারি করা হয়। দ্বিতীয় গণপরিষদ আদেশ দাবির প্রেক্ষাপট ছিল একটু ভিন্ন বা সেপারেট। পাকিস্তানের প্রথম গভর্নর কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি প্রথম গণপরিষদের সভাপতি ছিলেন। তার আকস্মিক মৃত্যুর পর মৌলভী তমিজউদ্দিন খান গণপরিষদের সভাপতি নির্বাচিত হন। 1954 সালের 24 অক্টোবর গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ সারা দেশে জরুরি অবস্থা জারি করেন এবং প্রথম গণপরিষদ বাতিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে গণপরিষদের সভাপতি তমিজউদ্দিন সিন্ধু চিফ কোর্টে একটি মামলা দায়ের করেন। উক্ত আদালত এই ঘোষণাকে অবৈধ ঘোষণা করে রায় প্রদান করেন, কিন্তু পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রীয় আদালত এই ঘোষণার বৈধতা দেয় এবং নতুন গণপরিষদ গঠনের পরামর্শ দেয়। 40 সদস্য পূর্ব পাকিস্তান হতে এবং 40 সদস্য পশ্চিম পাকিস্তান থেকে নিয়ে মোট 80 জন সদস্য নিয়ে দ্বিতীয় গণপরিষদ যাত্রা শুরু করে। পরোক্ষভাবে নির্বাচিত দ্বিতীয় গণপরিষদের সদস্যরা এক ইউনিট বিল গ্রহণের মাধ্যমে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন প্রদেশগুলোকে একটি প্রদেশে পরিণত করে। অর্থাৎ পশ্চিম পাকিস্তানে একাধিক প্রদেশ বা গভর্নর শাসিত অঞ্চল ছিল, সব অঞ্চলকে নিয়ে একটি ঐক্যবদ্ধ প্রদেশ গঠন করে। 56 সালে 9 জানুয়ারি পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী আই চণ্ডীগড় গণপরিষদের খসড়া বিল উপস্থাপন করেন এবং উক্ত সালে 29 ফেব্রুয়ারি এই সংবিধান অনুমোদন লাভ করে। এটাই 1956 সালের সংবিধান নামে পরিচিত। এভাবে নানান চড়াই উতরাই পেরিয়ে পাকিস্তানের স্বাধীনতার দীর্ঘ 9 বছর পর সাংবিধানিক রাজনীতির দিকে যাত্রা শুরু করে। পাকিস্তানের সংবিধান প্রণয়নের সমস্যা বল। পাকিস্তানের সংবিধান প্রণীত হলেও প্রথম ও দ্বিতীয় গণপরিষদ প্রণয়নে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছে। এই কারণে সংবিধান প্রণয়নে দীর্ঘ সময় অতিবাহিত হয়। সংবিধান প্রণয়নে প্রথম গণপরিষদ দীর্ঘ সময় ব্যয় করেও নানা কারণে ব্যর্থতার পরিচয় দিয়েছিল। তবে এই কথা সত্য যে পাকিস্তানের সংবিধান রচনায় কতিপয় বা কতগুলো মৌলিক সমস্যা ছিল, যার সমাধান করা গণপরিষদের পক্ষে অত্যন্ত জটিল ছিল। 47 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে 56 সাল পর্যন্ত পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়নে যে সমস্যাগুলো আমি প্রত্যক্ষ করেছি সেইগুলো নিম্নে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। 1. আদর্শগত সমস্যা। মূলত দ্বিজাতীয় তত্ত্বের উপর ভিত্তি করেই পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল। পাকিস্তান প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত পাক ভারত উপমহাদেশ দেশে মুসলমানেরা যে একটি ঐতিহ্যবাহী স্বতন্ত্র জাতি, এটা মুসলমানরা ধারণ করেই প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করে। ফলে
পাকিস্তানের জনসাধারণের এক বিশাল অংশ পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণার দাবি জানাতে থাকলে এই দাবির সাথে সুরে সুর মিলিয়ে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান বলেন, পাকিস্তান এমন একটি রাষ্ট্র যেখানে ইসলামিক সুভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে এবং কোনো সংখ্যালঘু থাকবে না, থাকবে শুধু মানবিক মর্যাদা ও মানবিক সাম্য। 1949 সালে আদর্শ প্রস্তাব পেশ করা হলে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ব্যক্তিগণ এর বিরোধিতা করেছিলেন। অনেকে ইসলামী প্রজাতন্ত্রের দাবিও করেন, তবে হিন্দুদের নিকট ইসলামী প্রজাতন্ত্র ছিল অগ্রহণযোগ্য, কেননা এইসব বিরোধ সংবিধান প্রণয়নে বাধা সৃষ্টি করে। অর্থাৎ মুসলমান এবং হিন্দুদের মধ্যে আদর্শগত বৈপরীত্য ছিল। তার পাশাপাশি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত রাজনৈতিক নেতৃবর্গের মধ্যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বৈপরীত্য ছিল, কেননা লাহোর প্রস্তাবের পাথরে প্রাদেশিক স্বায়ত্ত শাসন ভিত্তিক যে রাষ্ট্র গঠন প্রক্রিয়া উল্লেখ ছিল, সেটি সংবিধানে বিধিবদ্ধভাবে সংযোজিত না করার কারণে উভয় অংশের মধ্যে একটি আদর্শগত ঐক্য বা মিল হয়নি, আর এই অমিলই পাকিস্তানের সংবিধান প্রণয়নে বাধা বা অন্তরায় সৃষ্টি করেছিল। 2. রাষ্ট্রভাষা। পাকিস্তান ছিল বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর দেশ, আর বাংলা ছিল অধিক মানুষের মুখের ভাষা। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসকরা বাংলাকে উপেক্ষা করে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে, ফলে পূর্ব বাংলার জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পাকিস্তানের 56% লোকের ভাষা বাংলা, মাত্র 7% লোকের ভাষা হচ্ছে উর্দু, অথচ এই উর্দু এলিটদের ভাষা বলেই পাকিস্তান রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেছিল এবং সংবিধান প্রণেতারা উর্দুকে রাষ্ট্রভাষা করার চেষ্টা করেছে। কিন্তু মেজরিটি ভাষা বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি পূর্ব পাকিস্তানের জনগণ, রাজনীতিবিদ, সাধারণ মানুষ, শিক্ষক, সুশীল সমাজের কেউ সেটি মেনে নেয়নি। আর এর ফলে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করাও সম্ভব হয়নি এবং বাস্তবায়ন করা সম্ভব হয়নি। 3. সরকারের স্বরূপ। পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ একত্রিত যুক্তরাষ্ট্রীয় হবে, এটি ছিল বিরাট এক সমস্যা। 2 অঞ্চলে বিভক্ত পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার ছিল কাম্য, কারণ 1,500 মাইলের ব্যবধানে প্রতিষ্ঠিত 2টি অঞ্চল নিয়ে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছে। তাই যুক্তরাষ্ট্রীয় সরকার ছাড়া একই ইউনিট প্রথার মাধ্যমে কেন্দ্রীয় শাসন দ্বারা পরিচালিত করা সম্ভব নয়, কিন্তু তাতেও রাষ্ট্রীয় সম্মতি ক্ষুণ্ণ হতে পারে বলে আশঙ্কা ছিল। পরে সংবিধানে যুক্তরাষ্ট্রীয় সরকার স্থাপনের বা প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হলেও যুক্তরাষ্ট্রের সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে উভয় অংশের নেতৃবর্গের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যা সংবিধান প্রণয়নকে বিলম্বিত করেছিল। রাজনৈতিক সমস্যা। পাকিস্তানের সংবিধান প্রণয়নে রাজনৈতিক সমস্যা ছিল জটিলতর। প্রথম থেকেই নীতি নির্ধারণের ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের অংশগ্রহণ ছিল সীমিত। পূর্ব বাংলায় বেসামরিক কর্মকর্তাদের সংখ্যা ছিল হতাশাব্যঞ্জক। সামরিক ক্ষেত্রে পূর্ব বাংলার কোনো ভূমিকাই ছিল না। রাজধানী পশ্চিম পাকিস্তানে হওয়াতে এই অবস্থা আরো প্রকট আকার ধারণ করে। পশ্চিম পাকিস্তানের শাসকবৃন্দ সকল কিছু নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। এতে করে পূর্ব বাংলার জনগণ অত্যন্ত ক্রুদ্ধ হয়। প্রথম থেকে নীতি নির্ধারণের ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের অংশগ্রহণ ছিল সীমিত। পূর্ব পাকিস্তানের বেসামরিক কর্মকর্তাদের সংখ্যা ছিল হতাশাব্যঞ্জক। সামরিক ক্ষেত্রে পূর্ব বাংলার কোনো ভূমিকাই ছিল না। রাজধানী পশ্চিম পাকিস্তানে হওয়াতে এই অবস্থা আরো প্রকট আকার ধারণ করেছিল, কেননা পূর্ব পাকিস্তানের সাথে রাজনৈতিক ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের যে
পারস্পরিক সমঝোতা ও সুভ্রাতৃত্বের ভিত্তিতে সমস্যা উত্তরণের জন্য যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব, সাংবিধানিকভাবে সে ধরনের সুস্পষ্ট বিধান সংবিধানে লিপিবদ্ধ হয়নি। আর সেই ক্ষেত্রে উভয় অংশের নেতৃবর্গের মধ্যে যারা গণপরিষদের সদস্য ছিলেন তারা ঐক্যমতে পৌঁছাতে সক্ষম হয়নি। ফলে রাজনৈতিক সমস্যা ক্রমাগতই জটিল থেকে জটিলতর হয়েছে। পশ্চিম পাকিস্তানের শাসকবৃন্দ সকল কিছু নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে। এতে করে পূর্ব বাংলার জনগণ অত্যন্ত ক্ষুব্ধ হয়। তারা পাকিস্তানিদের প্রতারণার বিষয়টি উপলব্ধি করতে পারে। এছাড়াও একটি মাত্র রাজনৈতিক দল মুসলিম লীগের নিয়ন্ত্রণ ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। পাকিস্তান সৃষ্টির পর শাসক গোষ্ঠীরা রাজনীতিতে কোঠারিপদা চালু করে। এই সময় মুসলিম লীগে পূর্ব বাংলার জনগণ যাতে সহজে প্রবেশ করতে না পারে সেজন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। মাওলানা আকরাম খাঁ পাকিস্তানের চৌধুরী খালিকুজ্জামান মুসলিম লীগ নেতা কর্মীদের কাছে মুসলিম লীগের রশিদ বই সরবরাহ করতে অস্বীকৃতি জানান। ফলে পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দ বর্গ 1949 সালে আওয়ামী মুসলিম লীগ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করে। আওয়ামী মুসলিম লীগের তখনকার পূর্ব বাংলার সব জনপ্রিয় নেতৃবর্গ যোগদান করে। ফলে শুরু থেকে আওয়ামী মুসলিম লীগ পূর্ব বাংলার সাধারণ মানুষের উপর ব্যাপক প্রভাব বিস্তার এবং আস্থা অর্জন করতে সক্ষম হয়। এমতাবস্থায় পূর্ব বাংলার কায়েমি স্বার্থবাদী মুসলিম লীগ নেতারা রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ার চেষ্টা করে। এভাবে সংগঠিত রাজনৈতিক সমস্যার কারণে পাকিস্তানের সংবিধান প্রণয়ন করার পথে নানা রকমের বাধার বা বিপত্তির সম্মুখীন হয়। 5. সংখ্যালঘুদের সমস্যা। পাকিস্তানের সংবিধান প্রণয়নে আরেকটি সমস্যা হলো সংখ্যালঘুদের সমস্যা। ইসলামিক গণতান্ত্রিক রাষ্ট্র পাকিস্তানে বসবাসরত সংখ্যালঘুদের ন্যায়সঙ্গত ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার সমূহ সংবিধান মোতাবেক সংরক্ষণজনিত প্রশ্নে এই সংবিধান জটিল সমস্যা সৃষ্টি করে। অর্থাৎ পশ্চিম পাকিস্তানে মুসলমান ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আঞ্চলিক গোষ্ঠী বসবাস করে। তারা স্বাধীনভাবে ধর্মমত পালন করতে পারবে, তদনুযায়ী জীবন ধারণ করতে পারবে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ সংবিধানে সম্পৃক্ত করার প্রশ্নে গণপরিষদের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব বিরোধ সৃষ্টি হয়, যা সংবিধান প্রণয়নকে জটিল থেকে জটিলতর করে তুলেছে। ক্ষমতার বন্টনজনিত সমস্যা। পাকিস্তানের সংবিধান প্রণেতাদের মধ্যে কেউ কেউ যুক্তরাষ্ট্রীয় নীতি মোতাবেক প্রদেশের জন্য সর্বাধিক স্বায়ত্তশাসন দাবি করে। আবার গণপরিষদের কোনো কোনো সদস্য কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠার পক্ষে মত প্রকাশ করে। পাকিস্তানের ভৌগোলিক ও অন্যান্য বিষয় বিবেচনা করলে এই দাবিটাই ছিল ন্যায়সঙ্গত। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক বর্গ এই দাবি উপেক্ষা করে। তারা শক্তিশালী কেন্দ্রীয় সরকার গঠনের দাবি জানান। এর অর্থ হলো যে পাকিস্তান যেহেতু দুটি প্রদেশ ছিল বিশাল ব্যবধানে, সেহেতু প্রদেশগুলো স্বায়ত্তশাসন প্রদান করা উচিত ছিল। কিন্তু মেজর অংশ কেন্দ্রীয় শাসনের পক্ষে থাকার কারণে এবং কেন্দ্রভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে উভয় অঞ্চলের মধ্যে সংকট তৈরি হয়। কারণ একই ধরনের সিদ্ধান্ত দুই প্রদেশে বা একই অনুরূপভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, আচার আচরণ থেকে শুরু করে সর্বক্ষেত্রে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে কোনো সাযুজ্যতা ছিল না। আর তদনুযায়ী ক্ষমতার বন্টন প্রশ্নে মতানৈক্য ছিল না। তাই সংবিধান প্রণয়নে উভয় অঞ্চলের গণপরিষদ সদস্যগণ ঐক্যমতে আসতে পারেনি, যা সংবিধান প্রণয়নকে বিলম্বিত করেছিল। 7. নির্বাচন পদ্ধতি সম্পর্কীয় সমস্যা। পাকিস্তানে পৃথক না যুক্ত নির্বাচন পদ্ধতি প্রবর্তন করা হবে, এ নিয়ে সংবিধান প্রণেতা দিগকে
বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকে জাতীয় সংহতি ঐক্যের তাগিদে যুক্ত নির্বাচন ব্যবস্থার পক্ষে মত ব্যক্ত করে, আবার অনেকেই পৃথক নির্বাচনের ভিত্তিতে পাকিস্তান কায়েম হয়েছিল বলে পৃথক নির্বাচনের কথা বলে। অর্থাৎ পাকিস্তানে একক না পৃথক নির্বাচন হবে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। আবার কেউ কেউ জাতীয় সংহতি ঐক্য প্রতিষ্ঠার জন্য একক নির্বাচনের কথা বলেছিল, কিন্তু এই বিষয়ে সংবিধান প্রণেতারা দীর্ঘ 9 বছরও ঐক্যমতে আসতে পারেনি, যার ফলে সংবিধান প্রণয়ন বিলম্বিত হয়েছে। কাশ্মীর সমস্যা। পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর থেকে সকল সরকারকে কাশ্মীর সমস্যার সমাধানে গভীর মনোযোগ দিতে হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত এই সমস্যাকে ব্যবহার করে যাতে কোনো প্রকার সুবিধা নিতে না পারে সেদিকে সবসময় লক্ষ্য রাখতে হয়েছে। এই সমস্যার সমাধানে পাকিস্তানকে ব্যাপক অর্থ ব্যয় করতে হয়েছে, যা পাকিস্তানের সংবিধান প্রণয়নের কাজে বিশেষ ব্যাঘাত ঘটায়। অর্থাৎ কাশ্মীর সমস্যা পাকিস্তানের দীর্ঘদিনের সমস্যা ছিল, এই সমস্যা আজও অব্যাহত হয়েছে। কারণ কাশ্মীরে পাকিস্তানের আধিপত্য বজায় রাখতে গিয়ে তারা জাতীয় আয় বিশাল অংশ টাকা সেখানে ব্যয় করতে হয়েছিল, এবং ওই সমস্যা তাকাতে গিয়ে তারা সংবিধান প্রণয়ন বা সাংবিধানিক সমস্যাগুলো উত্তরণের জন্য তাকাতে পারে নাই বা সেদিকে নজর দিতে পারে নাই, যেটি পাকিস্তানের সংবিধান প্রণয়নকে বিলম্বিত করেছিল। উদ্বাস্তু সমস্যা। 1947 সালে দেশ বিভাগের ফলে হাজার হাজার মুসলিম উদ্বাস্ত পাকিস্তানে গমন করেন। অর্থাৎ যারা ভারত ইউনিয়নে থাকতে রাজি নয় সে মুসলমানরা পশ্চিম পাকিস্তানে চলে যায়। এই সকল বিশাল মুসলিম জনগোষ্ঠীর খাওয়া ও থাকার ব্যবস্থা করতে গিয়ে সংবিধান প্রণেতাদেরকে ব্যাপক সময় নষ্ট করতে হয়েছে, আর এর ফলে সংবিধান প্রণয়নও বিলম্বিত হয়েছে। মহাজের সমস্যা। ভারত পাকিস্তান সৃষ্টির পর হাজার হাজার ভারতীয় বিহারি উদ্বাস্ত পাকিস্তানে গমন করেন। বিশেষ করে বিহার প্রদেশে মুসলমানদের সংখ্যা ছিল মেজরিটি। তারা করাচিতে বসবাস শুরু করে। এদের বাসস্থান ও খাওয়ার ব্যবস্থা করতে সংবিধান প্রণেতাগণকে অধিকাংশ সময় ব্যয় করতে হয়েছে, ফলে সংবিধান রচনায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তার মহাজের সমস্যা পাকিস্তানের অন্যতম সমস্যা। এই সমস্যা সংবিধান প্রণেতারা 9 বছরে সমাধান করতে পারেনি, যে সমস্যা আজকে দীর্ঘ 70 বছর পরও সেটি অব্যাহত রয়েছে। 11 আইনসভা ও শাসন বিভাগের মধ্যে বিরোধ। পাকিস্তানে যদিও গণতন্ত্র প্রতিষ্ঠিত, কিন্তু আইন বিভাগের নিকট শাসন বিভাগের দায়িত্ব সদার নীতি সবসময় অগ্রাহ্য হয়েছে। ফলে প্রধানমন্ত্রী গভর্নর জেনারেলকে স্বাভাবিক কারণে শান্ত রাখতে সচেষ্ট থাকতে হয়। এই কারণে আইনসভা এবং মন্ত্রিসভাকে গভর্নর জেনারেল গুরুত্ব দিতেন না, বরং সব সময় উপেক্ষা করে চলতেন। ফলে পাকিস্তানে আইনসভা ও শাসন বিভাগের মধ্যে তুমুল বিরোধের জন্ম নেয়। এই কারণে আইনসভা সংবিধান রচনায় ব্যর্থ হয়। পাকিস্তানের জন্ম লগ্ন থেকেই সংসদীয় সরকারের কথা বলা হলেও গভর্নর জেনারেল ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী। যারা প্রধানমন্ত্রী হতেন তারা সকলেই গভর্নর জেনারেলকে আস্থা অর্জন করতে হতো, কারণ গভর্নর জেনারেল আস্থা হারালে পদত্যাগ করতে হবে। এর ফলে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ গভর্নর জেনারেলের মতামতকে উপেক্ষা করে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ, প্রণয়ন ও কার্যকরী করে লক্ষ্য অর্জনে সক্ষম হয়নি, তাই সংবিধান প্রণয়ন বিলম্বিত হয়েছিল। সামাজিক ও সাংস্কৃতিক অমিল। 1947 সালে দুটো প্রদেশ নিয়ে পাকিস্তান গঠিত হয়েছিল। এই দুটো প্রদেশের মধ্যে ভৌগোলিক দিক থেকে দূরত্ব প্রায় 1500 মাইল। ফলে দুই অঞ্চলের জনগণের মধ্যে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, আচার আচরণ, খাদ্যাভ্যাস, জীবনযাপন পদ্ধতি, পোশাক পরিচ্ছদ সম্পূর্ণ দিক থেকে ছিল বিচ্ছিন্ন বা ভিন্ন। শুধু একটি বিষয় তাদের মধ্যে সাদৃশ্যতা ছিল, সেটা হচ্ছে ধর্ম। যে কারণে দুই অঞ্চলের মধ্যে সুসংহত জাতীয়তাবোধ ও
ও একাত্মতা বোধ গড়ে ওঠেনি। এই জন্য এদের মধ্যে যে ব্যবধান গড়ে ওঠে তার সমাধান খুঁজতে আইন প্রণেতারা ব্যর্থ হয়েছে। কক্ষগত সমস্যা। কেন্দ্রীয় আইনসভার কক্ষগত সমস্যা ছিল বিরাট। কেন্দ্রীয় আইনসভা এক কক্ষ হবে না দ্বিকক্ষ হবে, এই নিয়ে গণ পরিষদের সদস্যদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়েছে। কারণ একটা পক্ষ এক ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট চেয়েছে, আবার অনেকাংশ ফেডারেল গভর্নমেন্ট চেয়েছে। আর এটা নিয়ে তারা কখনো অনেক দীর্ঘ বছরের পর বছর আলোচনা করলেও তারা একক কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি, ফলে সংবিধান প্রণয়ন বিলম্বিত হয়েছে। 14, অর্থনৈতিক সমস্যা। পাকিস্তানের উভয়াঞ্চলের মধ্যে অর্থনৈতিক বিষয়ে সৃষ্ট সমস্যা, বিশেষ করে পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক বৈষম্যের কারণ পাকিস্তানের উভয় অঞ্চলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানিদেরকে অর্থনৈতিক ক্ষেত্রে সকল খাতে বঞ্চিত করেছে। ব্যবসা, বাণিজ্য, শিল্প, কৃষি থেকে শুরু করে সব ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অথচ জাতীয় আর রাজস্ব আয় 60% এবং ব্যবসা বাণিজ্যের 75%, রপ্তানি বাণিজ্যের 75% পূর্ব পাকিস্তান থেকে আসত, কিন্তু মাত্র 25 থেকে 30% পূর্ব পাকিস্তান ব্যয় হতো। আর এটি পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃবর্গ এবং জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। আর এই আন্দোলনের ফলে গণপরিষদের সদস্যগণ মনোবল নিয়ে সংবিধান প্রণয়নে ভূমিকা পালন করতে সক্ষম হয়নি, ফলে সংবিধান প্রণয়নের প্রতি ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছিল। 15, প্রদেশ এবং দেশীয় রাজ্যসমূহের একীভূতকরণের সমস্যা। পাকিস্তানের স্বাধীনতা প্রাক্কালে পশ্চিম পাকিস্তান সংলগ্ন বহু রাজ্য পাকিস্তানে যোগদান করার ফলে এসব দেশীয় রাজ্যগুলোর সাথে প্রদেশগুলোর একীভূতকরণের সমস্যা দেখা দেয়। এটা সংবিধান রচনায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করে। অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বেলুচ, সিন্ধু, পাঞ্জাব, বেলুচিস্তান, এই প্রদেশগুলো পাকিস্তানে সংযুক্ত হয়েছিল, কিন্তু তাদের মধ্যে অনেক কিছুর মধ্যে মৌলিক বিভেদ ছিল। কিন্তু এই প্রদেশগুলোকে কোন নীতিমালার ভিত্তিতে একীভূত করা হবে সে বিষয় নিয়ে দ্বন্দ্ব হেতু সংবিধান প্রণয়নে ঠিকমতো কাজ করতে পারেনি, ফলে সংবিধান প্রণয়নে দীর্ঘ শত্রুতা তৈরি হয়েছে এবং দীর্ঘ 9 বছর ধরে অপেক্ষা করতে হয়েছে। জনগণের দৃষ্টিভঙ্গি ও শাসন ব্যবস্থার কাঠামোগত সমস্যা। পাকিস্তানের উভয় প্রদেশের জনগণের দৃষ্টিভঙ্গি, আশা আকাঙ্ক্ষা ও শাসন ব্যবস্থা বিষয়ে মতবিরোধ দেখা দেয়। পাকিস্তানের জনগণ ধর্মান্ধ, রক্ষণশীল ও সংকীর্ণ প্রক্ষান্তরে পূর্ব পাকিস্তানের জনগণ ছিল উদার ও প্রগতিশীল। শাসন কাঠামোগত দিক থেকে পূর্ব পাকিস্তানের দৃষ্টিভঙ্গি ছিল সংসদীয় গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ও প্রাদেশিক স্বায়ত্তশাসনের শাসন। অপরদিকে পশ্চিম পাকিস্তানের জনগণের প্রাপ্তি ছিল কেন্দ্রীয় শাসন ও ইসলামী খিলাফত। উভয় প্রদেশের জনগণের এই বিরোধের কারণে সংবিধান প্রণয়নে উভয় দেশের গণপরিষদ সদস্যরা ঐক্যমতে আসতে পারে নাই, যার ফলে সংবিধান প্রণয়ন বিলম্বিত হয়েছিল। পাকিস্তান রাষ্ট্রের প্রকৃতি নিয়ে বিরোধ। পাকিস্তানের প্রথম গণপরিষদে আলেম ওলামা সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সদস্যগণ দাবি করেন যে পাকিস্তানকে একটি ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হোক, যেখানে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র প্রশাসনকে আমির বা খলিফার মতো অসীম ক্ষমতা দেওয়া হবে। কিন্তু তদানীন্তন মুসলিম লীগ সরকারের পাশ্চাত্য শিক্ষিত ও আধুনিক গণতন্ত্রে বিশ্বাসী সদস্যরা ইসলামী প্রজাতন্ত্র নামকরণ সমর্থন করলেও এই রাষ্ট্রের শাসন পদ্ধতি পাশ্চাত্য সংসদীয় পদ্ধতির হোক এটাই কামনা করতেন, ফলে সংবিধান প্রণয়নে সমস্যা সৃষ্টি হয়। পাকিস্তান রাষ্ট্রে ইসলামিক রাষ্ট্র করা হবে, এটি ছিল অধিকাংশ মুসলমানদের দাবি। কিন্তু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মুসলিম নেতৃবর্গ ইসলামিক রাষ্ট্র কায়েম হলেও সংসদীয় প্রকৃতির সরকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছিল।
তারা মনে করেন সংসদীয় গণতন্ত্র এবং ইসলাম ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। কিন্তু এ বিষয়ে পশ্চিম পাকিস্তানি কট্টরপন্থীরা একমত হতে পারেনি, ফলে সংবিধান প্রণয়নে দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছিল। 18 গভর্নর জেনারেলের ক্ষমতা ও মর্যাদা নিয়ে বিরোধ। সংসদীয় গণতন্ত্র রীতি অনুযায়ী রাষ্ট্রপ্রধান হচ্ছে নামমাত্র শাসক প্রধান এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা হচ্ছে প্রকৃত শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দু। কিন্তু বাস্তবে দেখা যায় যে পাকিস্তানের গভর্নর জেনারেল নিজেকে শাসনতান্ত্রিক প্রধান হিসাবে প্রকৃত শাসক মনে করতেন। ফলে 1954 সালের সেপ্টেম্বর মাসে আইনসভায় সংশোধনী প্রস্তাব এনে গভর্নর জেনারেলের ক্ষমতা সীমিত করে দেয়। কিন্তু প্রতিশোধ পরায়ণ ও ক্ষমতালিপ্স গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ পাকিস্তানের সর্বত্র জরুরি অবস্থা ঘোষণা করে প্রথম গণপরিষদ বাতিল করে দেয়। ফলে সংবিধান প্রণয়নে সমস্যার সৃষ্টি হয়। পাকিস্তানের শাসক কর্তৃক ক্ষমতা কুক্ষিগত পদ। পাকিস্তান সৃষ্টির পর দেশটির গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী পদে আসীন হন যথাক্রমে মোহাম্মদ আলী জিন্নাহ ও লিয়াকত আলী খান। এরা দুইজনই পশ্চিম পাকিস্তানের লোক ছিলেন। তারা ক্ষমতাসীন হয়ে পূর্ব বাংলার প্রতি বিমতা সুলভ আচরণ করতে শুরু করেন। এছাড়া পাকিস্তানের অন্যান্য শীর্ষ পদ দখল করে পশ্চিম পাকিস্তানের নেতৃবৃন্দ। সরকারি চাকরি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সকল কিছু পশ্চিম পাকিস্তানিদের নিয়ন্ত্রণে চলে যায়। এতে করে পূর্ব বাংলার জনগণের সাথে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরাট দূরত্ব সৃষ্টি হয়। এখন পরিস্থিতিতে পাকিস্তানের শাসনতন্ত্র প্রণয়ন করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় আইনসভায় প্রতিনিধিত্বের সমস্যা। পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভায় পূর্ব পাকিস্তানিদের প্রতিনিধিত্ব ছিল অনেক কম। এতে করে বাঙালিরা আইনসভায় সংখ্যালঘিষ্ঠে পরিণত হয়। এতে বাঙালিরা তাদের প্রতিনিধিত্ব বাড়ানোর দাবিতে ক্রুদ্ধ হয়ে ওঠে। ফলে মূলনীতি কমিটির রিপোর্ট স্থগিত রাখা হয়। এরপর মূলনীতি কমিটির দ্বিতীয় রিপোর্ট বাঙালিদেরকে সমান প্রতিনিধিত্ব প্রদান করা হলে বাঙালিরা খুশি হলেও পশ্চিম পাকিস্তানিরা তাতে সন্তুষ্ট হতে পারেনি। এই পরিস্থিতিতে মূলনীতি কমিটির দ্বিতীয় রিপোর্টও স্থগিত হয়ে যায়। ফলে পাকিস্তানের সংবিধান প্রণয়নে অবশ্যম্ভাবী বিলম্ব হয়। যদিও 1947 সালে 14 আগস্ট ক্ষমতা হস্তান্তর এক অর্থে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে, তথাপি এই পরিবর্তন ব্রিটিশ ভারতে বিদ্যমান শাসনতান্ত্রিক কাঠামো অধীনে শান্তিপূর্ণভাবে সংগঠিত হয়। 1947 সালে ভারত শাসন আইন ও পাকিস্তানকে শাসন আইন ভারত ও পাকিস্তানকে ডোমিনিয়নের মর্যাদা দান করে। প্রতিটি ডোমিনিয়ন 1935 সনের ভারত শাসন আইন অনুযায়ী শাসিত হবে, তবে এই ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন আনয়নের মাধ্যমে তা করা হবে। আবার প্রতিটি ডোমিনিয়নে একটি গণপরিষদ থাকবে, যা উভয় ডোমিনিয়নের জন্য একটি সংবিধান প্রণয়ন করবে এবং কেন্দ্রীয় আইনসভার রূপে কাজ করবে। পাকিস্তানের কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ গভর্নর জেনারেল নিযুক্ত হন। লিয়াকত আলী খান প্রধানমন্ত্রী পদ লাভ করেন। প্রধানমন্ত্রী ক্যাবিনেটের প্রধান রূপে গণপরিষদের নিকট দায়ী থাকবেন। এইভাবে ঐতিহাসিক কারণে পাকিস্তান একটি ধর্মনিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় সংসদীয় বা পার্লামেন্টারি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে প্রয়োজনীয় ও যথার্থ সংবিধান প্রণয়নে সক্ষম হননি। রিচার্ড এস হুইলারের মতে স্বাধীনতা লাভের পরবর্তী বছরগুলোতে দুটি প্রধান সাংবিধানিক সমস্যার সম্মুখীন হন। প্রথমত, পাকিস্তান ইসলামী রাষ্ট্র হবে না ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে। দ্বিতীয়ত, পাকিস্তান এককেন্দ্রিক হবে না যুক্তরাষ্ট্রীয় হবে। পাকিস্তানের সংবিধান প্রণেতারা মূলত এই দুটি সমস্যার সম্মুখীন হয়েছিল। যেমন ক, ইসলামিক রাষ্ট্র বনাম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। একটি স্থায়ী পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র ও ধ্যান ধারণা বিরাট বাধা হিসেবে কাজ করে। যদিও পাকিস্তান ধর্মের ভিত্তিতে সৃষ্টি হয়, তথাপিও স্বাধীনতা লাভের পর নতুন রাষ্ট্রের সংবিধান প্রণেতাগণ সর্বপ্রথম যে সমস্যাটির সম্মুখীন হলো তা হলো ইসলামিক রাষ্ট্র হবে না ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে। পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপ ও ভাবধারা কি হবে, এই প্রশ্নের সঙ্গে অমুসলমান সংখ্যালঘিষ্ঠের মর্যাদা অধিকারের প্রশ্ন জড়িত হয়ে পড়ে। ইসলামের ব্যাখ্যা কিভাবে করা হবে তার উপরে নির্ভর করে পাকিস্তানের সমাজ স্বাধীন ও নিরপেক্ষ হবে না ইসলামী ভাবধারায় উদ্বুদ্ধ হবে। কতিপয় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ও গোষ্ঠী ব্যতীত পাকিস্তান অধিকাংশ জনগণ মনে করতেছে ইসলামের উপর ভিত্তি করে পাকিস্তানের আদর্শগত বুনিয়াদ গড়ে ওঠা উচিত। কিন্তু পরিতাপের বিষয় এই যে ইসলাম ধর্মের ধারণা ব্যক্তি বিশেষে বিভিন্ন রূপ ধারণ করে, আর এই ক্ষেত্রে যথেষ্ট মতানৈক্য ও পার্থক্য পরিদৃষ্ট হয়।
ইসলামিক রাষ্ট্রের সনাতন ও মৌলিক ভাবধারায় বিশ্বাসী ব্যক্তিগণ কোরআন ও সুন্নাহ মোতাবেক মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্যার সমাধানে সচেষ্ট হন। তারা রাজনৈতিক ক্ষমতা মুসলমানদের হাতে অর্পণ করে নির্বাচনের মাধ্যমে একজন আমিরের হাতে রাষ্ট্রের ক্ষমতা অর্পণ করতে চেষ্টা করেন। কিন্তু ইসলামিক রাষ্ট্র এবং ঐশ্বরিক রাষ্ট্র সুপ্রতিষ্ঠিত করতে গিয়ে সংখ্যালঘিষ্ঠ এবং সংখ্যাগরিষ্ঠদের মধ্যে মতভেদ দেখা দেয়। আর এরপরে উলামাদের নেতৃত্বকে সৈয়দ আহমেদ সহ অনেকে অগ্রাহ্য করে, কারণ অনেকে মনে করে ইসলাম মূলত গতিশীল ধর্ম, তাই ইসলামের মধ্যে উভয়ের মধ্যে মৌলিক কোনো বিরোধ থাকার কথা নয়। তাই তো পাকিস্তান প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান বলেছেন, একটি ইসলামিক রাষ্ট্রীয় ভিত্তিক হবে ইসলামিক, এটি ন্যায় বিচার, সামাজিক কল্যাণ, সামগ্রিক দায়িত্ব বলা নিয়োজিত। এই উদ্দেশ্যকে যে সকল প্রতিষ্ঠানের মাধ্যমে অর্জিত এবং নির্ধারিত হয় তা হলো পরিবেশ, কোনো প্রকার ঐশী আদেশ নয়। শাসনতান্ত্রিক প্রশ্নে এই মতভেদের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায় বিরোধিতা করে। হিন্দুরা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করে। আর এর ফলে মূলনীতি কমিটির অন্তর্বর্তী রিপোর্টে সুপারিশ করা হয় যে আদর্শ প্রস্তাব সংবিধানে একটি রাষ্ট্রীয় নির্দিষ্ট নীতিরূপে গৃহীত হতে পারে, কিন্তু সংবিধানে ব্যাপকভাবে ইসলামী বিধিবিধান অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না। সনাতন ইসলাম পদ্ধতির সমালোচনা চিৎকারের ফলে এসব অন্তর্বর্তীকারী সুপারিশ কার্যকর করা সম্ভব হয়নি এবং তা কমিটির নিকট ফেরত পাঠাতে বাধ্য হন। পরবর্তীকালে 52 সালে ডিসেম্বরে মূলনীতি কমিটির রিপোর্টে পেশ করা হয় এবং সনাতন ইসলাম পদ্ধতির জ্ঞান ধারণার প্রাধান্য পরিলক্ষিত স্বভাবতই এই বিরুদ্ধে প্রতিবাদ হয়। এই প্রতিবাদের ভিত্তিতে পাকিস্তানে বিভিন্ন ধরনের আন্দোলনের এক পর্যায়ে 1956 সালের 19 ফেব্রুয়ারি পাকিস্তানের প্রথম সংবিধান পাশ হয়। যদিও তাকে ইসলামিক চরিত্র ধারণ করা হয়নি, তথাপিও সংখ্যালঘু সমাজের অধিকার এর মাধ্যমে রক্ষা করার ব্যবস্থা করা হয়েছিল। যুক্তরাষ্ট্র বনাম এককেন্দ্রিক রাষ্ট্র। পাকিস্তানের রাজনীতি প্রথম দশকে পূর্ব পশ্চিম পাকিস্তানের সম্পর্কের প্রশ্নটি অন্যান্য প্রশ্নটি অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে দুটি সমস্যা বিদ্যমান: জাতীয় রাজনীতিতে প্রতিটি প্রদেশের মতামত এবং কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতার যথাযথ বন্টন। উভয় ক্ষেত্রে পার্থক্য সৃষ্টি হলো 1954 সালের শাসনতান্ত্রিক বিতর্কে কেবল পশ্চিম পাকিস্তানের প্রদেশগুলোকে একটি ইউনিটে পরিণত করার মধ্যে সীমাবদ্ধ ছিল। এভাবে পাকিস্তানের শাসক গোষ্ঠী বনাম পশ্চিম পাকিস্তানের প্রতীককে জাতীয় ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের সমকক্ষ করে তুলতে তারা সর্বদা সচেষ্ট ছিল। কারণ এর মধ্যে সবচেয়ে বিরোধ ছিল যে পাকিস্তান 15টি স্বতন্ত্র অঞ্চল ছিল, তার মধ্যে 4টি গভর্নর প্রদেশ, 10টি দেশীয় রাজ্য এবং ব্রিটিশ প্রদেশ। এদেরকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করা জরুরি ছিল, কারণ দুই অংশকে নিয়ে দুইটি প্রদেশ সৃষ্টি করতে গেলে এবং সেখানে এককেন্দ্রিক রাষ্ট্র হবে না যুক্তরাষ্ট্রীয় হবে, সে বিষয়ে মতান্তর দেখা দিতে পারে। তাই তো পাকিস্তানের রাজনীতিতে আমরা প্রত্যক্ষ করি যে পাকিস্তানের উভয় অংশের মধ্যে যে এককেন্দ্রিক যুক্তরাষ্ট্রীয় সে নিয়ে শাসক গোষ্ঠীর মধ্যে বিরোধ দেখা দেয়। গণপরিষদের সদস্যরা এ বিষয়ে একমত হতে পারেনি। পরবর্তীতে তারা অনেক আলোচনা পর্যালোচনার পর দীর্ঘ 9 বছর শেষে সেখানে এককেন্দ্রিকের পরিবর্তে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গঠনের জন্য সর্বতভাবে চেষ্টা করেছিল। পরিশেষে বলব, আর্থসামাজিক রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটের কারণে পাকিস্তানের সংবিধানের প্রণয়নের কাজটা ছিল তুলনামূলকভাবে কঠিন ও কষ্টসাধ্য ব্যাপার। পাকিস্তান সৃষ্টির পর 1947 থেকে 56 সাল পর্যন্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় অনেকগুলো সমস্যা বিদ্যমান ছিল। দুই অংশে গণপরিষদ সদস্যদের মধ্যে এই বিষয়গুলোর মধ্যে তেমনটা মতৈক্য প্রতিষ্ঠিত হয়নি। এই মতৈক্য যখন ক্রমাগতই উত্তরোত্তর বৃদ্ধি পায়, তখন সংবিধান প্রণেতারা সমস্যার সমাধানের জন্য বিভিন্ন উদ্যোগ এবং পদক্ষেপ গ্রহণ করতে চেষ্টা করে। এটি ধর্মনিরপেক্ষ হবে না ইসলামিক রাষ্ট্র হবে, সেই বিষয়ে তারা একমত হতে পারেনি। পরবর্তীতে তারা ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করেছে। এটি এককেন্দ্রিক হবে না যুক্তরাষ্ট্র হবে, এ নিয়ে তাদের মধ্যে মতান্তর ছিল এবং দীর্ঘ আলোচনা পর্যালোচনার এক পর্যায়ে তারা সিদ্ধান্ত উপনীত হয় যে পাকিস্তানের সংবিধান হবে যুক্তরাষ্ট্রীয়। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে দুইটি প্রদেশ হবে এবং তার ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রটি সংবিধান গড়ে উঠবে। কিন্তু ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের ক্ষেত্রে অমিল থাকায় সংবিধান প্রণেতারা ঐক্যবদ্ধ ভাষা, সাহিত্য, সংস্কৃতি নিয়ে একটি জাতীয় ভিত্তিক সংবিধান
প্রণয়ন করতে গিয়ে বারবার বিপদের সম্মুখীন হয়েছিল, কারণ মতাদর্শের বৈপরীত্য থাকলে ঐক্যবদ্ধ বা একক সংবিধান প্রণয়ন করা সম্ভব হয়নি। তাই তো দীর্ঘ 9 বছর শেষে সংবিধান প্রণয়ন করলেও তারা সকলের কাছে গ্রহণযোগ্য কোন সংবিধান উপহার দিতে পারেনি। প্রিয় শিক্ষার্থীরা, এই রচনা তৈরি করতে গিয়ে কম্পোজজনিত কিছু মিস্টেকের কারণে বেশ কিছু ভুল রয়েছে, তোমরা সেটি ক্ষমা সুন্দর হিসেবে দেখবে। এই গ্রন্থটি রচনাটি তৈরি করতে গিয়ে যে বিশ্বকাপ বইয়ের সহযোগিতা নিয়েছে তা হচ্ছে ডক্টর আব্দুল মিয়া রচিত দক্ষিণ পূর্ব এশিয়ার সমাজ ও রাজনীতি, সৈয়দ সিরাজুল ইসলাম ও গুলঞ্জন নাথের উন্নয়নশীল দেশের রাজনীতি, সৈয়দ সিরাজুল ইসলামের সামাজিক পরিবর্তন উন্নয়নশীল রাজনীতি, ডক্টর গিয়াসউদ্দিন মোল্লা দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, মোহাম্মদ আবুল কাশিমের তুলনামূলক রাজনীতি, রওনক জাহানের বাংলাদেশ পলিটিক্স প্রবলেম অ্যান্ড ইস্যুজ, মোহাম্মদ আবুল কাশিমের তুলনামূলক লুসিয়ান পাইয়ের সাউথ ইস্ট এশিয়ান পলিটিক্যাল সিস্টেম, কেবি সাইদের পলিটিক্স ইন পাকিস্তান, দি নেচার অ্যান্ড ডিরেকশন অফ চেঞ্জ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি।